এখানে আমি তোমাদের একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি কিভাবে এই যে অগ্নুৎপাতটা সংঘটিত হচ্ছে। দেখো এটা ভূগর্ভের মধ্যে এই যে লাল পোর্শনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গলিত ম্যাগমা। এইটা এবার কি হচ্ছে ফাটল পথে বাইরে বেরিয়ে আসছে। এবার বাইরে বেরিয়ে আসার সময় দেখো প্রচন্ড গতিতে আসছে, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে বিভিন্ন যে সমস্ত বিভিন্ন গ্যাস ভূগর্ভস্থ যে গ্যাস সেটা বেরিয়ে আসছে, তার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প বেরিয়ে আসছে, এইভাবে প্রচন্ড গতিতে বেরিয়ে আসছে এবং এই যে ফাটল পথে বেরিয়ে যাচ্ছে ম্যাগমাটা এটাই তখন লাভায় পরিণত হচ্ছে। আর এই টোটাল প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে অগ্নুৎগম। আর এই অগ্নুৎগমের ফলে তাহলে কি হবে, এই যে সাইডের জায়গাগুলো এখান থেকে তো এটা এই গলিত অংশগুলো তখন এখানে সঞ্চিত হতে থাকবে ক্রমাগত সঞ্চিত হওয়ার ফলে একবার সঞ্চিত হলো কিছুটা অংশ, আবার পরবর্তীতে হলো, এইভাবে ক্রমাগত সঞ্চিত হতে হতে এরকম শঙ্কু আকারের যখন পর্বত গঠন করবে সেটাই হয়ে যাবে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত, যার উদাহরণ আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। দেখো এটা অনেক সময় প্রশ্নে আলাদা করে এসে থাকে ছোট প্রশ্ন হিসেবে, তা না হলে তোমার যদি আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে এই প্রশ্ন আসে তাহলেও কিন্তু তুমি তার উত্তরে এই উদাহরণটাও কিন্তু দিয়ে দেবে, কাকে বলে সঙ্গে সঙ্গে অবশ্যই উদাহরণটা দিয়ে দেবে। উদাহরণ হিসেবে প্রথমেই যেটা আমি বলেছি দেখো ভারতের ব্যারেন, আমাদের দেশের যে একটা আগ্নেয়গিরির নাম হচ্ছে ভারতের ব্যারেন। এছাড়া আছে জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এইগুলো সমস্তগুলোই কিন্তু হচ্ছে আগ্নেয়গিরির উদাহরণ। তো তোমার কিছু কিছু সময় সঠিক উত্তর নির্বাচন আসতে পারে, শুদ্ধ অশুদ্ধ আসতে পারে, প্রশ্ন বলতে পারে এক কথায় উত্তর দাও। তাহলে এই যে উদাহরণগুলো দেখে নিলে এগুলো একটু ভালো করে তোমরা রিভিশন করে নেবে, তাহলেই অবশ্যই মনে থেকে যাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 8-এ পড়ছো তোমাদের প্রত্যেকের জন্য আরও একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। আজকের এই ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে স্বাগত। আজকের ক্লাসে যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, মানে যেটা হচ্ছে অস্থিত পৃথিবী, সেখানে একটা পার্ট আছে সেটা হচ্ছে অগ্নুৎগম, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ভলকানিজম। সেটাই আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তাহলে আমরা সময় নষ্ট একেবারেই না করে ক্লাসে সরাসরি মূল অংশে চলে যাব। এর আগে অর্থাৎ প্রথম অধ্যায়ে যেখানে তোমরা পড়েছো পৃথিবীর অন্তর্মহল, সেখানে দেখেছি কি আমরা যে 3টে স্তর, ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত, এই 3টে স্তরের মধ্যে একদম ভেতরের যে স্তর অর্থাৎ কেন্দ্রমণ্ডল, সেখানে কি রয়েছে সমস্ত পদার্থ সমূহ এখনো তরল অবস্থা রয়েছে, ফুটন্ত অবস্থায় রয়েছে। আর যে কোনো কারণে সেই তরল পদার্থটা যদি বাইরে বেরিয়ে চলে আসে তখনই কি হয় অগ্নুৎগম ঘটে, অগ্নুৎপাত সাধিত হয়। আর এর আগে তোমরা ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু পড়েছো ম্যাগমা আর লাভা। ওই যে তরল পদার্থগুলো যেগুলো ভেতরে রয়েছে তখন তার নাম আছে কি ম্যাগমা, আর যখন সেটা বাইরে বেরিয়ে আসছে কোনো ছিদ্র পথে ফাটল পথে তখনই সেটার নাম হয়ে যাচ্ছে লাভা। তাহলে অগ্নুৎগমে কি হবে, যে অগ্নুৎপাতটা সংঘটিত হচ্ছে সেখানে লাভা উদ্গীরণ হচ্ছে, ম্যাগমাটা লাভা রূপে বাইরে বেরিয়ে আসছে। তো এই যে অগ্নুৎপাতের কথা বলছি, এই অগ্নুৎপাতের খবর কিন্তু তোমরাও হয়তো শুনে থাকবে বা খবরের কাগজে পড়ে থাকবে, মাঝে মধ্যেই কোথাও না কোথাও অগ্নুৎপাতের খবর শুনতে পাওয়া যায়। তাহলে অগ্নুৎপাতে আসলে কি ঘটে না, ভূগর্ভের মধ্যে যে সমস্ত পদার্থ উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে সেই উত্তপ্ত গলিত পদার্থগুলো, তার সঙ্গে গ্যাস, বিভিন্ন রকমের ছাই, সমস্ত কিছু বাষ্প, সেগুলো কি হয় ফোয়ারার আকারে বাইরে বেরিয়ে আসে, প্রচণ্ড গতিতে বেরিয়ে আসে এবং তরল পদার্থের মতো গলিত অবস্থায় লাভার আকারে বেরিয়ে অনেকটা বিস্তৃত এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে অগ্নুৎপাত। এই অংশ থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন আসে অগ্নুৎগম কাকে বলে, 2 নম্বরের প্রশ্ন এসে থাকে অনেক সময়। তো সেই প্রশ্নের উত্তরটা ঠিক তুমি কিভাবে লিখবে, কিভাবে লিখলে পুরো নম্বর পাবে, সেটাই তোমাদেরকে এখানে দেখিয়েছি, দেখে নাও, প্রয়োজনে তোমরা নোট ডাউন করে নাও বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। দেখো, ভূপৃষ্ঠস্থ কোনো ফাটলের মধ্যে দিয়ে ভূগর্ভস্থ গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প বিস্ফোরণ সহকারে শান্তভাবে অথবা মানে ধীর শান্তভাবে অথবা প্রচণ্ড জোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া তাকেই বলা হয়ে থাকে অগ্নুৎগম। আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটু শুনে নাও। দেখো, ভূগর্ভস্থ ম্যাগমা সেটা কি করতে হবে, বাইরে বেরিয়ে আসতে হবে
এইটা কিভাবে আসতে পারে? কোনো ফাটল পথে আসতে পারে। এই যে আমি এখানে তোমাদের দেখিয়েছি ফাটলের মধ্য দিয়ে। সেই যে ম্যাগমাটা সেটা কেমন? গলিত ম্যাগমা, গলিত সান্দ্র। এই যে এখানে লিখেছি গলিত সান্দ্র। সান্দ্র মানে না তো তরল না কঠিন, থকথকে মতো। তাহলে সেই ধরনের পদার্থ, সেই পদার্থগুলোর মধ্যে এবার কি থাকছে? ম্যাগমা তো সেটা বললামই, তার সঙ্গে থাকছে বিভিন্ন রকমের গ্যাস, সেখানে থাকছে জলীয় বাষ্প। সেইগুলো এবার যখন বেরিয়ে আসছে, একটা ভেতরের জিনিস হঠাৎ করে যখন চাপ মুক্ত হচ্ছে, সেটা কি করবে? মূলত প্রচণ্ড জোরেই আসার কথা, প্রচণ্ড জোরে বিস্ফোরণ সহকারে বেরিয়ে আসতে পারে, অথবা শান্তভাবেও বেরিয়ে আসতে পারে। এই যে প্রক্রিয়া, বেরিয়ে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে অগ্নুদ্গম। তাহলে এই অগ্নুদ্গম তার উৎস কি? কোথার থেকে হবে? অবশ্যই আগ্নেয়গিরি থেকে। আগ্নেয়গিরি থেকে অগ্নুদ্গম সাধিত হচ্ছে। এইবার এই যে অগ্নুদ্গমের ফলে ম্যাগমাটা লাভারূপে বাইরে বেরিয়ে এলো, এই লাভাটা কি হবে? ক্রমাগত সঞ্চিত হতে থাকবে। আর ক্রমাগত সঞ্চয়ের ফলে একবার অগ্নুৎপাত হলো, সেখানে বেশ কিছুটা লাভা জমা হলো, পরবর্তীতে আবার অগ্নুৎপাত হলো, তার উপরে আবার একটু লাভা জমলো, আবার পরবর্তীতে একটু জমলো। এইভাবে যে জমা অংশটার আকার কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং এক সময় সে যখন একটা পর্বতের আকার ধারণ করবে, তখন সেই পর্বতকে বলা হবে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। যেহেতু অগ্নুদ্গমের মাধ্যমে, আগ্নেয়গিরি থেকে অগ্নুদ্গমের মাধ্যমে এই পর্বতটা সৃষ্টি হয়েছে, সেখান থেকে তার নামকরণ হলো আগ্নেয় পর্বত। আর ক্রমাগত সঞ্চয় কার্যের মাধ্যমে হয়েছে, একটু একটু করে সঞ্চিত হতে হতে পর্বতটা গড়ে উঠেছে, তাই তার অপর আরো একটা নাম হচ্ছে সঞ্চয়জাত পর্বত। তাহলে নেক্সট প্রশ্ন হিসেবে আমরা কোনটা আলোচনা করলাম? আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে? আশা করি বুঝতে পেরেছো। আরো একবার বলে দিচ্ছি, দেখে নাও। অগ্নুৎপাত সংঘটিত হলো, বেশ কিছুটা অংশ সেখানে সঞ্চিত হলো, লাভাটা ক্রমাগত শঙ্কুর আকারে জমতে থাকলো, আবার পরবর্তীকালে আরো একবার অগ্নুৎপাত ঘটলো, সেখানে আবার একটু সঞ্চিত হলো। এইভাবে যখন একটা শঙ্কু আকৃতির, মানে এই রকম শঙ্কু আকৃতির যখন পর্বত গঠন করলো, তখন সেই পর্বতকে বলা হলো আগ্নেয় পর্বত। যেহেতু অগ্নুৎপাতের মাধ্যমে সেই পর্বতের সৃষ্টি, তাই তার নাম আগ্নেয় পর্বত। আর সঞ্চয় কার্যের ফলে এই পর্বতটা হলো বলে তার অপর নাম আবার হচ্ছে সঞ্চয়জাত পর্বত। তোমরা এর একটা যে ইংলিশ নাম সেটাও একটু জেনে রাখতে পারো, এটাকে বলা হয় ভলক্যানিক মাউন্টেন। আগ্নেয় পর্বত, ভলক্যানিক মাউন্টেন। এইবার কাকে বলে তো জানলাম, এর কিছু উদাহরণ তোমরা দিতে পারো। যদি প্রশ্ন আসে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে, সেখানে উত্তরটা লেখার পর তোমরা দু একটা উদাহরণও দিয়ে দিতে পারো। উদাহরণ হিসেবে তোমাদেরকে এখন যেগুলোর কথা বলবো, তার আগে ছবিটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিও শুরুতেও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, উদাহরণটাও সেখানে দেখিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই দেখে নিয়েছো। তাও আরো একবার দেখে নাও। অবশ্যই আগ্নেয়গিরির উদাহরণ হিসেবে যেগুলোর কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে ভারতের ব্যারেন, জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এই হচ্ছে আগ্নেয়গিরির উদাহরণ। এইবার দেখো, আজকের এই যে ক্লাসটা তোমাদের কাছে এখন আলোচনা করছি, এটা কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পর্ব 2 অর্থাৎ পার্ট 2। এর আগে আমরা পর্ব 1 বা পার্ট 1 যেটা আলোচনা করেছিলাম, সেখানে পাত সংস্থান তত্ত্বের কথা বলেছি, সেখানে কি কি রকমের পাত হয় সেগুলোর কথা আলোচনা করেছি। তোমরা যারা যারা এখনো সেই ভিডিওটা দেখোনি, অবশ্যই দেখে নেবে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তাহলে তোমাদের ধারণাগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, বা তোমরা চ্যানেল সার্চ করেও কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। এইবার দেখো, কেন আমি পার্ট 1 এর কথা বলছি। এই যে আমরা অগ্নুদ্গমের কথা বলছি, সেখানে আমরা অগ্নুদ্গমের কথা একবার বলেছি কি প্রচন্ড বিস্ফোরণ সহকারে হতে পারে, আবার একবার বললাম শান্তভাবে হতে পারে। তাহলে কখন প্রচন্ড বিস্ফোরণ সহকারে হবে আর কখন শান্তভাবে হবে? না, আমরা দেখেছিলাম পাত সীমানাতে যে 3 রকমের পাত সীমানা হয়, অভিসারী, অপসারী আর নিরপেক্ষ। অভিসারী পাত সীমানা কথাটার অর্থ কি? না, সেখানে পাতগুলো পরস্পরের দিকে আসবে, পরস্পরের দিকে আসবে, তখন তাদের সংঘর্ষ হবে, আর এই সংঘর্ষের ফলে যে অগ্নুদ্গমটা হবে সেটা হবে প্রচন্ড বিস্ফোরণ সহকারে। আর একটা আমরা পড়েছিলাম নিরপেক্ষ পাত সীমান্ত। সেখানে কি হবে? একটা আর একটা দিকে যাচ্ছে ঠিকই, কিন্তু কেউ কাউকে টাচ করলো না, পরস্পরের মতো দুদিকে চলে গেল নিজেদেরকে রক্ষা করে, শুধু গা ঘেঁষে বেরিয়ে গেল। এর ফলে যদি অগ্নুৎপাত ঘটে, তখন কিন্তু সেটা হবে ধীর বা শান্তভাবে। তাহলে এই নিরপেক্ষ পাত সীমানার কারণে যে অগ্নুদ্গম ঘটবে, সেইটা খুব শান্ত বা ধীরভাবে সংঘটিত হয়, আর
আর এই ধরনের অগ্নুদ্গমকে আবার বলা হয় বিদার অগ্নুদ্গম। এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনেক সময় এসে থাকে, বিদার অগ্নুদ্গম কাকে বলে। তো বিদার অগ্নুদ্গম জিনিসটা কি সেটা তো বললাম। এবার এই বিদার অগ্নুদ্গমের কারণে কি হয়, বিস্তীর্ণ এলাকা জুড়ে লাভা সঞ্চিত হয় আর তার মাধ্যমে অনেক সময় লাভা মালভূমি গড়ে ওঠে। যেমন উদাহরণ হিসেবে আমাদের বলতে পারি দাক্ষিণাত্য মালভূমি। তাহলে তোমাকে এখানে কি কি বললাম, বিদার অগ্নুদ্গম জিনিসটা কি, বিদার অগ্নুদ্গমের ফলে কি ধরনের ভূমিরূপ হয় এবং তার উদাহরণও বললাম। কাকে বলে তো বলেছি কি ধরনের ভূমিরূপ হয় না, লাভা মালভূমি গড়ে ওঠে, আর উদাহরণ হিসেবে বললাম দাক্ষিণাত্য মালভূমি। তাহলে দেখো এই যে ভূমিরূপের কথা বলছি, তাহলে অগ্নুৎপাতের ফলে কিন্তু অনেক ধরনের ভূমিরূপ তৈরি হয়। একটু আগে বললাম আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত তৈরি হয়, এখন বলছি লাভা মালভূমি গঠিত হয়। এই যে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয় অগ্নুদ্গমের কারণে, তাই একে বলা হয় ভূগাঠনিক প্রক্রিয়া। মানে বিভিন্ন রকম ভূমিরূপ গঠনে এই প্রক্রিয়াটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাই একে বলা হয় ভূগাঠনিক প্রক্রিয়া। দেখো সৃষ্টির একেবারে শুরুর সময় থেকে, অর্থাৎ আমরা যখন বলেছিলাম যে আমাদের পৃথিবীর সৃষ্টি প্রায় 460 কোটি বছর আগে, সেই সময় থেকে নানান কারণে কিন্তু এই অগ্নুৎপাত সংঘটিত হয়। কারণ কি না, কারণ হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ভূগাঠনিক প্রক্রিয়াগুলো খুব সক্রিয় অবস্থায় রয়েছে। তার কারণেই হঠাৎ করে যখন ভূপৃষ্ঠের মধ্যে ভূমিরূপের মধ্যে আলোড়ন হয়, তার বহিঃপ্রকাশ হিসেবেই ঘটে এই অগ্নুদ্গম। এইবার তাহলে যে ভূগাঠনিক প্রক্রিয়াগুলোর কথা বলছি, যার একটা প্রক্রিয়া হলো অগ্নুদ্গম, তো এইরকম আর কি কি প্রক্রিয়া তাহলে কাজ করে সেটাই তোমাদের এবার দেখাবো। দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হিসেবে যেগুলোর কথা বলছিলাম, সেইগুলো যাতে সহজে বুঝতে পারো তার জন্য একটা টোটাল ডায়াগ্রাম তোমাদের সামনে তুলে ধরলাম। এটা দেখলেই খুব সহজেই বুঝতে পারবে। দেখো প্রথমে কি করেছি, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া মানে কোন কোন প্রক্রিয়া নানান রকমের ভূমিরূপ গঠন করতে সাহায্য করে, তাকে আমরা কি কি ভাগে ভাগ করেছি, দুটো ভাগে ভাগ করেছি। একটা অন্তর্জাত প্রক্রিয়া, একটা বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত মানে ভেতর থেকে সৃষ্টি, বহির্জাত মানে বাইরে থেকে সৃষ্টি। কার ভেতর? অবশ্যই পৃথিবীর ভেতর থেকে। আর বহির্জাত মানে পৃথিবীর বাইরের অংশে সৃষ্ট। তাহলে এবার দেখো পৃথিবীর বাইরের অংশ হিসাবে বাইরে থেকে কে কে কাজ করতে পারবে? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। সেটাই আমি তোমাদের এখানে দেখিয়েছি। দেখো বহির্জাত প্রক্রিয়া হিসাবে যে যে শক্তির দ্বারা ভূমিরূপ গঠন হয় সেটা হচ্ছে নদী, কোথাও ক্ষয় সাধন হবে, কোথাও সঞ্চয় হবে। বায়ু, এর মাধ্যমেও কোথাও ক্ষয় হবে, সঞ্চয় হবে। হিমবাহ, প্রত্যেকেরই কিন্তু ক্ষয় কাজ সঞ্চয় কাজের দ্বারা নানান রকমের ভূমিরূপ গড়ে ওঠে। তারই সঙ্গে সঙ্গে আছে সমুদ্র তরঙ্গ। তারা এরা কি ধরনের শক্তি হলো? এরা হচ্ছে বহির্জাত শক্তি, মানে এদের দ্বারা বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপ গঠন হয়। আর একটা যেটা ভাগ সেটা তোমাদের বললাম অন্তর্জাত প্রক্রিয়া, মানে এটা ভেতরে ভূ অভ্যন্তরের মধ্যে সাধিত হয়। সেখানে আমরা দুটো আবার ভাগ করেছি। একটা হচ্ছে দীর্ঘ সময়ব্যাপী কার্যকর প্রক্রিয়া, মানে এই প্রক্রিয়ায় ভূমিরূপ তৈরি হতে গেলে অনেক 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 সময় ব্যয় হবে। আর একটা হচ্ছে কম সময়ব্যাপী আকস্মিক প্রক্রিয়া। কম সময়ে আকস্মিক মানে হঠাৎ করে এই প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের গঠন কার্য ঘটতে পারবে। সেই প্রক্রিয়া হিসেবে আমরা দেখিয়েছি দুটো, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ অগ্নুদ্গম, এটা একটা প্রক্রিয়া। আর একটা হচ্ছে ভূমিকম্প, এটা আমরা পরে আলোচনা করব। আজকের আলোচনায় আমাদের তাহলে থাকছে অগ্নুদ্গম। তাহলে অগ্নুদ্গম যে একটা ভূগাঠনিক প্রক্রিয়া নিশ্চয়ই বুঝতে পেরেছ, এবং এটা কি ধরনের ভূগাঠনিক প্রক্রিয়া না অন্তর্জাত প্রক্রিয়া, যেটা কম সময়ে ভূমিরূপের গঠন কার্যতে সাহায্য করে। আশা করি তোমরা এই টোটাল ডায়াগ্রামটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে আরো একবার এটা দেখে নাও এবং বোঝার চেষ্টা করো, আমার বলা কথাগুলোর সঙ্গে মেলানোর চেষ্টা করো। তাহলে দেখে নাও পুরো ডায়াগ্রামটা, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা অগ্নুদ্গমের কথা বলছিলাম, তার উৎস কি বলেছি? আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি কিন্তু আবার বিভিন্ন রকমের হয়ে থাকে, সুতরাং বোঝাই যাচ্ছে যে আগ্নেয়গিরির অনেক শ্রেণী বিভাগ রয়েছে। এখন আমরা সেটাই দেখব, আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ। তাহলে এই যে দেখছো আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ, এখানে তোমাদেরকে ভাগটা আমি করে দেখিয়েছি। এই যে আগ্নেয়গিরিকে ভাগ করা হয়েছে মূলত তিনটে ভাগে। এটা কিসের ভিত্তিতে? এটা হচ্ছে সক্রিয়তার ভিত্তিতে, মানে কি ধরনের অগ্নুৎপাত হচ্ছে আগ্নেয়গিরি থেকে তার ভিত্তিতে, সেই সক্রিয়তার ভিত্তিতে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, একটা সুপ্ত আগ্নেয়গিরি, আর একটা মৃত আগ্নেয়গিরি। তাহলে সক্রিয় আগ্নেয়গিরি জিনিসটা কি, এখানে আগে একটু বলে রাখি যে এখান থেকে কি ধরনের প্রশ্ন মূলত আসে।
ডিরেক্ট তোমাকে বলতে পারে আগ্নেয়গিরি শ্রেণী বিভাগ করো উদাহরণ সহ, আবার বলতে পারে সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে উদাহরণ সহ লেখো। আবার ঠিক একইভাবে মৃত আগ্নেয়গিরি বা সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে উদাহরণ সহ লেখো, এটাও বলতে পারে। বা বলতে পারে সক্রিয়, সুপ্ত এবং মৃত আগ্নেয়গিরির পার্থক্য লেখো। এইভাবে সাধারণত এই পোর্শন থেকে প্রশ্নটা আসে। তো আমরা তাহলে সক্রিয়তার ভিত্তিতে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম যেটা সক্রিয় আগ্নেয়গিরি, এর নামেই বোঝা যাচ্ছে সক্রিয় আমরা কাকে বলি না, যে খুব কর্মঠ, যে সবসময় অ্যাক্টিভ, তাকেই আমরা বলি সক্রিয়। তাহলে এই ধরনের আগ্নেয়গিরি থেকে অনবরত কি হয়, অগ্নুৎপাত সাধিত হয়। তাহলে এই যে বলছে অনবরত মানে সব সময়, তাহলে এই হিসেবে আবার সক্রিয় আগ্নেয়গিরিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অবিরাম আর একটা সবিরাম। আমরা এই অবিরাম কথাটা কোথায় ব্যবহার করি, অবিরাম বৃষ্টি হচ্ছে মানে সব সময় বৃষ্টি হচ্ছে। তাহলে যে সমস্ত সক্রিয় আগ্নেয়গিরি থেকে অনবরত লাভা উদগীরণ হতে থাকে বা অগ্নুৎপাত ঘটতে থাকে তাদেরই বলা হবে অবিরাম আগ্নেয়গিরি। উদাহরণ হিসাবে বলা যাবে ইটালির ভিসুভিয়াস। আবার সবিরাম আগ্নেয়গিরি, সবিরাম মানে বিরাম সহযোগে, মানে কিছুদিন অন্তর অন্তর যে সমস্ত সক্রিয় আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় তাদের বলা হয় সবিরাম আগ্নেয়গিরি। তাহলে এর উদাহরণ হিসাবে বলা যাবে ইটালির স্ট্রম্বোলি আগ্নেয়গিরি। আশা করি এই শ্রেণীর বিভাগটা বুঝতে পেরেছো, সক্রিয় আগ্নেয়গিরিটা। এরপরে যে দ্বিতীয় ভাগ ছিল আমাদের সেটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত কথাটা আমরা কখন ব্যবহার করি, যখন কেউ ঘুমিয়ে থাকে তখন সেটাকে বলা হয় সুপ্ত বা নিদ্রিত, বা সুপ্ত মানে লুকানো এইরকম। তাহলে কি হয়েছে, কোনো একটা আগ্নেয়গিরি যেখানে কিনা অগ্নুৎপাত সংঘটিত হয়েছিল কিন্তু দীর্ঘদিন নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, আর অগ্নুৎপাত হয়নি বা হচ্ছে না, কিন্তু সম্ভাবনা আছে অগ্নুৎপাত হওয়ার, এই ধরনের আগ্নেয়গিরিগুলোকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি, মানে ঘুমন্ত অবস্থায় রয়েছে আগ্নেয়গিরি। এর উদাহরণ হিসাবে আমরা একটা বলতে পারি, সেটা যে একটু আগেই উদাহরণগুলো দিয়েছিলাম, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এখানে একবার অগ্নুৎপাত সংঘটিত হলো, তারপরে প্রায় 200 বছর এখানে কোনো রকম অগ্নুৎপাত আর হয়নি। তার ফলে সেখানে সেই এলাকায় কি হলো, জনবসতি গড়ে উঠলো, লোকালয় গড়ে উঠলো, শহর গড়ে উঠলো। 200 বছর পর যখন অগ্নুৎপাত হলো তখন ওই এলাকার প্রায় 3টে শহর এই শুধুমাত্র অগ্নুৎপাতের কারণে লাভা দ্বারা কি হলো, পুরো ধ্বংস হয়ে গেল। কারণ কি, সেটা তো একদম ফুটন্ত তরল জিনিস, সেটা যখন শহর এর ওপর দিয়ে গড়িয়ে গেল তখন পুরো সেখানটাকে ধ্বংস করে দিল। এই হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, যার উদাহরণ হিসেবে বললাম ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এটা কিন্তু ভারী বিপজ্জনক। আর একটা যে শ্রেণী বিভাগ সেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। মৃত মানে কোনো এক সময় অগ্নুৎপাত হয়েছিল, বর্তমানে তো অগ্নুৎপাত হচ্ছেই না এবং ভবিষ্যতেও এর কোনো রকম অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, তাকেই বলা হবে মৃত আগ্নেয়গিরি। উদাহরণ হিসাবে বলা যায় মায়ানমারের পোপো। আশা করি তোমরা এই সম্পূর্ণ শ্রেণী বিভাগটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তী অংশে যাওয়ার আগে বলি, তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে এখনই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করতে কিন্তু একেবারেই ভুলো না। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে গেলে তোমাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকেও কিন্তু অল করতে হবে, তাহলে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছতে পারবে। আজকের এই ক্লাসটা তোমার ঠিক কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। যদি ভালো লাগে তাহলে লাইক তো করবেই, তার সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। এইটুকুই তোমাদের কাছে আবদার। চলে আসছি পরবর্তী অংশে। শ্রেণী বিভাগটা তো দেখিয়ে দিলাম, এরপরে গুরুত্বপূর্ণ দুটো টার্মের কথা বলবো। এটা অনেক সময় টিকা এসে থাকে বা 2 নম্বরের প্রশ্ন হিসেবে এসে থাকে। সেটা হচ্ছে আ আ, আর একটা হচ্ছে পা হো হো। এটা কি? আ আ এটা হচ্ছে এক ধরনের অগ্নুৎপাতের প্রকৃতি, যেটা মূলত ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে হয়ে থাকে। তাহলে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিগুলো থেকে যখন অগ্নুৎপাত সাধিত হয় তখন সেই যে সান্দ্র গলিত পদার্থগুলো তখন বাতাসের সংস্পর্শে এসে দ্রুত যে অন্য জায়গায় পরিবাহিত হবে সেটা হতে পারে না, কারণ সেটা তুলনায় সান্দ্র হয়। আর এটাকেই হাওয়াই দ্বীপের ভাষায় বলা হয় আ আ। বোঝা গেছে? এরপরে যেটা
যেটার কথা বলেছি সেটা হচ্ছে পা হো হো। এটা তাহলে কি জিনিস? পা হো হো কি জিনিস এটা বলার আগে তোমাদের জন্য একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, কারণ এই যে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছো, ক্লাসটা উপভোগ করছো বা বুঝে নেওয়ার চেষ্টা করছো, তার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে আমিও রয়েছি, তোমাদেরই এসপি ম্যাম। পরবর্তীতে কিন্তু তোমাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আসতে চলেছে, আর সেই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাকে চ্যানেলে নিয়মিত চোখ রাখতে হবে এবং দেখতে হবে। চলো আজকের বাকি অংশটুকু দেখে দেখো। আ আ এর ক্ষেত্রে কি বলেছিলাম, এটা ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিগুলো থেকে যে অগ্নুৎপাত হয় সেটা তুলনায় সান্দ্র, মানে থকথকে। সেটা কি হয়, বাতাসের বেশি দূর পর্যন্ত যেতে পারে না। সেটাকে হাওয়াই দ্বীপের ভাষায় বলেছিলাম আ আ। এইবার হাওয়াই দ্বীপপুঞ্জতে যে অগ্নুৎপাত সংঘটিত হয় সেটা হয় অত্যন্ত তরল প্রকৃতির, মানে যেটা বেরিয়ে আসে সেটা তরল। তরল হলে খুব সহজেই বাতাসের সাহায্যে দ্রুত উড়ে যেতে পারবে এক স্থান থেকে অন্য স্থানে, এবং সেটা অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যেতে পারে। এই প্রকৃতিটাকেই বলা হচ্ছে পা হো হো, মানে হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষায় এই ধরনের অগ্নুৎপাতকেই বলা হচ্ছে পা হো হো। এইবার এই যে বিশেষ ধরনের লাভা প্রবাহের কথা বলছি, এটা যেহেতু তরল, তাহলে কি হবে, বাতাসের সংস্পর্শে দ্রুত ঠান্ডা হয়ে যাবে। তার ফলে এর ওপরের অংশটা সহজেই দ্রুত কুঁচকে যায়, কুঁচকে গিয়ে দড়ির আকার ধারণ করে। এটাই হচ্ছে পা হো হো। এটা অনেক সময় 2 নম্বরের প্রশ্ন আসে, টিকা আসে, 1 নম্বরেও থাকতে পারে। তাহলে আ আ যেটা কিনা হয় ইন্দোনেশিয়ায়, কিন্তু হাওয়াই দ্বীপের ভাষায় তাকে বলা হয় আ আ, তুলনায় এটা সান্দ্র প্রকৃতির। আর পা হো হো এটা হাওয়াই দ্বীপপুঞ্জেই হয়ে থাকে এবং হাওয়াই দ্বীপের ভাষাতেই একে বলা হয় পা হো হো। তো আজকের এই পর্বে অর্থাৎ পার্ট 2 পর্বে তোমাদের জন্য এইটুকুই ছিল। এর পরবর্তী অংশটা অর্থাৎ ভূমিকম্প, সেটা তোমাদের পার্ট 3 আকারে নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো আর চ্যানেলের সঙ্গে নিয়মিত জুড়ে থাকো। সবসময় চ্যানেলে চোখ রাখো যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেটা তুমি দেখে নিতে পারো। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।